যুদ্ধবন্ধে আমেরিকা ইরান আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের সাথে আলোচনার খবরে ইসরায়েলে বিভ্রান্তি আর হতাশা। হেক্সেথের ওপর ইরান যুদ্ধের দায় চাপালেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে হামলার তীব্রতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের আক্রমণ অব্যাহত। ইরানে হামলার নেপথ্যে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ ফাঁস। ইরান যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী হতে যাচ্ছে পাকিস্তান। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। যুদ্ধ বন্ধে আমেরিকা ইরানের আলোচনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান। ইরানি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমেরিকার সাথে আলোচনাকে ভুয়া খবর বলছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার। ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে দিয়ে ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, যুদ্ধবন্ধে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, যে কারণে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা 5 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে আসে এবং শেয়ারের দাম বেড়ে যায়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে আমেরিকার সাথে আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে ধারণা করা হচ্ছিল, কিন্তু ট্রাম্পের আলোচনার দাবিকে পুরোপুরি অস্বীকার করে তিনি এক্সে এক পোস্টে লেখেন, আমেরিকার সাথে কোনো আলোচনা হয়নি। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং বিশ্ববাজারের অচলাবস্থা দূর করতে এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এছাড়া ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাত ট্রাম্পের সাথে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ডাক দিয়েছেন। মূলত ট্রাম্পের আলোচনার প্রস্তাবকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে দেখছে তেহরান। তারা মনে করছে এই সুযোগে ওয়াশিংটন এই অঞ্চলে আরও বেশি সেনা ও সমরাস্ত্র জড়ো করছে, যেন ভবিষ্যতে আরও জোরালো হামলা চালানো যায়। যদিও ইরানের হামলা বন্ধ হয়নি বলে জানাচ্ছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহান ও কারাচ শহরে বোমাবর্ষণ অব্যাহত থাকার কথা বলছে গণমাধ্যমটি। এমনকি ইস্পাহান ও খোররাম শহর অঞ্চলে জ্বালানি স্থাপনায় হামলার অভিযোগ করেছে তেহরান। পাল্টা জবাবে ইসরায়েলে নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ দেশটির বিভিন্ন অংশে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অনেক জায়গায় ইন্টারসেপ্টরের বিস্ফোরণের শব্দ শোনা যায়। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার যেই ছক কষেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্পের কারণে তা ভেস্তে গেছে। ট্রাম্প তেহরানের সাথে আলোচনার যেই দাবি করেছেন তা নিয়ে তেল আবিবে চরম বিভ্রান্তি আর হতাশা ছড়িয়ে পড়েছে। এমনটাই দাবি করছে আল জাজিরা। যেখানে এই যুদ্ধের লক্ষ্যই ছিল ইরান সরকারের পতন, সেখানে আলোচনায় বসার ইঙ্গিতকে নেতানিয়াহুর বড় রাজনৈতিক পরাজয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন চরম বিভ্রান্তি আর হতাশার ছাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা তেল আবিবকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা। যেখানে ইসরায়েল আশা করেছিল ইরানের জ্বালানি অবকাঠামোতে আমেরিকার সহায়তায় বড় হামলা হবে, সেখানে ট্রাম্প এখন ইরানের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছেন। অথচ ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন কোনো আলোচনা আদৌ হচ্ছে না। যুদ্ধের শুরু থেকেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের নেতা হিসেবে উপস্থাপন করে আসছেন। এই যুদ্ধকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যা দেন তিনি। এ যুদ্ধে অংশ নিতে ওয়াশিংটনকে রাজি করাতে পারায় গর্ববোধ করার কথা বলেন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ট্রাম্প বিশ্বাস করেন ইসরায়েলি এবং আমেরিকান সামরিক বাহিনীর অর্জিত সাফল্যগুলোকে কাজে লাগিয়েই একটি লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ইরান এবং লেবাননে তাদের হামলা অব্যাহত থাকবে এবং তারা পদ্ধতিগতভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করছেন।
তবে আল জাজিরা বলছে সাধারণ ইসরায়েলিদের কাছে চিত্রটা ভিন্ন। যুদ্ধের শুরুতে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি হবে ইরানি সরকারের পতন, কিন্তু ইসলামিক রিপাবলিক এখনও বহাল তবিয়তে টিকে আছে। এমনকি গত কয়েকদিনেও ইসরায়েলের প্রাণঘাতী হামলা চালিয়েছে তারা। এমন অবস্থায় আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষের গুঞ্জন অনেককেই বিচলিত করছে। আমেরিকায় ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালেন পিনকাস আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন দ্রুত বিজয় আর শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে নেতানিয়াহু তাকে ভুল তথ্য দিয়েছিলেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ওরিক গোল্ডবার্গের মতে এই আলোচনায় ইসরায়েলকে পাত্তাই দেয়া হয়নি। তিনি একে নেতানিয়াহুর জন্য একটি চরম পরাজয় হিসেবে দেখছেন এবং মনে করছেন ট্রাম্প কার্যত ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন। অবশ্য বিশ্লেষক নিমরোড ফ্ল্যাকেনবার্গ মনে করেন নেতানিয়াহু কখনোই হয়তো শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেননি। তার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া, যা তিনি সফলভাবে করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই অনিশ্চিত আচরণ এবং ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার প্রবণতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে ঠিক কোন পথে নিয়ে যাবে? আজিম রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ট্রাম্পের আলোচনার দাবির জবাবে ইসরায়েলে হামলার তীব্রতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালালে তার জবাব দেওয়ার নতুন হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি। চূড়ান্ত ফলাফল ছাড়া এবার নমনীয় না হওয়ার আভাস দিচ্ছে তেহরান। ইরানের মিসাইল সক্ষমতা যে অক্ষত আছে তার ফলাফল হাতে নাতেই পাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার দেশটিতে বড় ধরনের তাণ্ডব চালিয়েছে আইআরজিসি। মঙ্গলবার সকালে তেল আবিবের ব্যস্ত সড়ক ও ভবন সহ অন্তত 4টি স্থানে সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। ক্ষতবিক্ষত হয় তেল আবিবের মধ্যাঞ্চল। ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। আগুন ধরে যায় বেশ কিছু গাড়িতে। গণমাধ্যমগুলোয় প্রকাশিত ড্রোন ফুটেজে ফুটে উঠেছে হামলা ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতা। ইসরায়েলে হামলা করা এসব মিসাইলে 100 কেজির বেশি বিস্ফোরক ছিল বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলার দুঃসহ ভয়াবহতায় আতঙ্কে স্তব্ধ তেল আবিবের স্থানীয় বাসিন্দারা। এখানে অনেক বিশৃঙ্খলা। এখানে জীবন কতটা সহজ আর নমনীয় ছিল তা বোঝা খুব সহজ ছিল। এখন ইসরায়েল ভঙ্গুর, বড্ড বেশি ভঙ্গুর। একসময় আপনি বেঁচে আছেন, আরেক সময় তা নাও থাকতে পারেন। মঙ্গলবার ইসরায়েলের হাইফা লক্ষ্য করেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। জেরুজালেমে ইরানি মিসাইল শনাক্তের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ইরানের অপরাধমূলক হামলায় অবকাঠামোতে আগুনের কথা জানিয়েছে বাহরাইন। দেশটিতে ড্রোন কার্যক্রমের কারণে অ্যামাজনের ওয়েব সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে। মিসাইল ও ড্রোন হামলা মোকাবিলার তথ্য দিয়েছে কুয়েত। পূর্বাঞ্চলে 19টি ড্রোন শনাক্তের কথা জানিয়েছে সৌদি আরব। আরব আমিরাতে 5টি ব্যালিস্টিক মিসাইল ও 17টি ড্রোন শনাক্ত হয়েছে। এদিকে যুদ্ধের নতুন মোড় আনার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। লেবানন ও গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা হলে ইসরায়েলে নিয়ন্ত্রণহীন আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। আইআরজিসি বলছে, যুদ্ধের এই সুযোগ কাজে লাগিয়ে লেবানন ও ফিলিস্তিনে মারাত্মক যুদ্ধাপরাধ চালাচ্ছে তেল আবিব। এমন পরিস্থিতি চলতে থাকলে গাজায় থাকা ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক সম্পদ ও স্থাপনায় ইরানি হামলার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে দেশগুলো। ইসরায়েলে এখন পর্যন্ত 4800-র বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানের হামলায় আমেরিকার 13 সেনা নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত 200 জন। এছাড়াও কুয়েতে নিহত হয়েছেন অন্তত 6 জন, বাহরাইনে 2 জন। আহত হয়েছেন আরও অনেকে। আরব আমিরাতে 8 জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 160 জন। এছাড়াও কুয়েত, ওমান, সৌদি আরব, জর্ডান ও কাতারেও ঘটেছে হতাহতের ঘটনা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবারও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইরানের তাবরিজ শহরে হামলায় অন্তত 6 জনের নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া ইস্পাহান ও খোররাম শহরেও হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। একদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চলছে, অন্যদিকে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে এসেছে বড় পরিবর্তন।
মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের অভ্যন্তরে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB নিশ্চিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হেনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির উত্তরাঞ্চলের একটি আঘাতের স্থান চিহ্নিত করেছে এবং সেখানে উদ্ধারকারী দল মোতায়েন করেছে। শার্পনেলের আঘাতে একজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানে IRGCর গোয়েন্দা সদর দপ্তর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুদাম সহ অন্তত 50টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে এই হামলায় অন্তত 6 জন নিহত এবং 9 জন আহত হয়েছে। এছাড়া ইস্পাহান ও খোররাম শাহরের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর এক বিবৃতিতে IRGC জানিয়েছে, ইসরায়েল যদি লেবানন ও গাজায় বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধ বন্ধ না করে তবে তারা কোনো প্রকার সংযম প্রদর্শন করবে না। সেক্ষেত্রে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গাজায় ইসরায়েলি সেনাদের উপর আরও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা কৌশলে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মোহাম্মদ বাগের জোলগাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে জোলগাদরের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে লেবাননে ইরানের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ওদিকে বেআইনিভাবে ইন্টারনেট ব্যবহার করে ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে অন্তত 466 জনকে আটক করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে পুলিশ দাবি করেছে, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে সমাজে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছিল তারা। ওই 466 জন শত্রুপক্ষের হয়ে কাজ করছিল বলে অভিযোগ তাদের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের ওপর ইরান যুদ্ধের দায় চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার টেনেসিতে এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, হেগসেথই প্রথম ব্যক্তি যিনি তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরামর্শ দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধ শুরুর যৌক্তিকতা নিয়ে স্বয়ং আমেরিকার ভেতরেই যখন প্রবল সমালোচনা শুরু হয়েছে, ঠিক তখনই দায় এড়ানোর কৌশল নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের সিদ্ধান্তের জন্য তিনি সরাসরি যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে দায়ী করেছেন। সোমবার আমেরিকার টেনেসিতে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প দাবি করেন, পিট হেগসেথই দিয়েছিলেন প্রথম ইরানে সামরিক অভিযানের প্রস্তাব। আমি পিটকে কল করলাম, জেনারেল কেইনকেও ডাকলাম, আমাদের দক্ষ কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি। আমি বললাম, আমাদের সামনে বড় সমস্যা। ইরান 47 বছর ধরে সন্ত্রাস ছড়িয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি। আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। আর পিট, তুমিই প্রথম মুখ খুলেছিলে, তুমিই বলেছিলে চলুন এটা করি, কারণ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যাবে না। পিট হেগসেথ শুরু থেকেই এই যুদ্ধের পক্ষে গণমাধ্যমে সাফাই গেয়ে আসছেন। তবে ট্রাম্পের এই মন্তব্যকে বলির পাঠা খোঁজার চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প আরও জানান, এই সামরিক অভিযানের বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ট্রাম্প জানান, ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে আগামী 5 দিনের জন্য সকল প্রকার বিমান হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গত 2 দিনে ইরানের সাথে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, শান্তি স্থাপনের লক্ষ্যেই এই সাময়িক বিরতি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পরমাণু নিয়ে ইরানের সাথে আলোচনার মধ্যেই 28শে ফেব্রুয়ারি দেশটিতে সমন্বিত হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এতে ইরান তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ নেতাকে হারায়। আলোচনার মধ্যে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ানোর জন্য ইসরায়েলকে দায়ী করা হচ্ছে। ইরানে হামলার নেপথ্যে ট্রাম্প নেতানিয়াহুর ফোনালাপের তথ্য প্রকাশ করেছে রয়টার্স। ইরানে অপারেশন এপিক ফিউরি শুরুর মাত্র 48 ঘন্টা আগে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাদের দুজনের কাছেই গোয়েন্দা তথ্য ছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার প্রধান সহযোগীরা তেহরানে একটি বৈঠকে বসবেন, যা ইরানের শীর্ষ নেতৃত্বকে একযোগে নির্মূলের এক বিরল সুযোগ তৈরি করে দেয়। ইসরায়েল প্রায়ই এ ধরনের হামলা চালালেও আমেরিকার ক্ষেত্রে এমন অভিযান নজিরবিহীন। সূত্রমতে গোয়েন্দা তথ্যে যখন জানা যায় সেই বৈঠকটি শনিবার রাতের বদলে শনিবার সকালে এগিয়ে আনা হয়েছে, তখনই চূড়ান্ত তৎপরতা শুরু হয়। রয়টার্স বলছে, নেতানিয়াহু কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে নির্মূল করার এ ধরনের একটি অভিযানের জন্য মুখিয়েছিলেন। ওই ফোনালাপে তিনি ট্রাম্পকে যুক্তি দেন যে খামেনিকে হত্যা করার এবং ট্রাম্পকে হত্যা চেষ্টার প্রতিশোধ নেয়ার এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। 2024 সালে নির্বাচনী প্রচারের সময় পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের পেছনে ইরানের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। ফোনালাপের সময় ট্রাম্প ইরানের ওপর সামরিক অভিযানের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিলেও ঠিক কখন বা কোন পরিস্থিতিতে আমেরিকা সরাসরি যুক্ত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছিল। নেতানিয়াহুর যুক্তি ট্রাম্পকে ঠিক কতটা প্রভাবিত করেছিল তা বলা না গেলেও এই ফোনালাপেই হামলার পক্ষে ইসরায়েলি প্রধানমন্ত্রী চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন বলে জানাচ্ছে রয়টার্স। খামেনিকে হত্যার সুযোগ এবং নেতানিয়াহুর জোরালো অবস্থানের কারণেই ট্রাম্প শেষ পর্যন্ত অপারেশন এপিক ফিউরি পরিচালনার চূড়ান্ত নির্দেশ দেন বলে মনে করছে গণমাধ্যমটি। নেতানিয়াহু যুক্তি দিয়েছিলেন যে ইরানের বর্তমান নেতৃত্বকে নির্মূল করে ট্রাম্প ইতিহাস গড়তে পারেন। তিনি আরও বলেন, এর ফলে ইরানি জনগণ রাজপথে নেমে আসতে পারে এবং 1979 সাল থেকে জেঁকে বসা ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারে। এতে তিনি ইরানি জনগণের মুক্তিদাতা হিসেবে স্বীকৃতি পাবেন। শেষ পর্যন্ত 28 ফেব্রুয়ারি শনিবার সকালে তেহরানে প্রথম বোমাটি আছড়ে পড়ে, আর ওই দিন সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে জানান আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। শুরু হয় মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন ও অনিশ্চিত অধ্যায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একদিকে বন্ধুরাষ্ট্র ইরান, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা। ফলে চলমান যুদ্ধ নিয়ে দোটানায় পড়েছে পাকিস্তান। এর মধ্যে ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভারসাম্য রক্ষার কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান। দুই মিত্র দেশের মধ্যে সংঘাতে পক্ষ নেয়ার পরিবর্তে মধ্যস্থতার চেষ্টা করছে ইসলামাবাদ। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনে সম্ভাব্য মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারে পাকিস্তান। ইরানের পর সবচেয়ে বেশি সংখ্যক শিয়া মুসলিমের বাস পাকিস্তানে। এজন্য ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি গত সপ্তাহে ইরানি নববর্ষের বার্তায় পাকিস্তানের জনগণের প্রতি তার বিশেষ অনুরাগের কথা উল্লেখ করেন। দেশটিতে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি না থাকায় এখন পর্যন্ত ইরানের মিসাইল বা ড্রোন হামলার শিকারও হয়নি পাকিস্তান। ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের সম্পর্ক যেমন ভালো যাচ্ছে, তেমনি গত বছর সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করায় উপসাগরীয় দেশগুলোর উপরও পাকিস্তানের প্রভাব রয়েছে। এসব কারণেই পাকিস্তানকে ইরান যুদ্ধের সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সাথে তেহরানের সুসম্পর্ক এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসলামাবাদ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানি প্রতিনিধিদের বৈঠকের জন্য ইসলামাবাদকে ভেন্যু হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে। এই আলোচনার প্রস্তুতি এই সপ্তাহেই শুরু হতে পারে। আসিম মনির রবিবার ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে আলোচনা করেছেন। কাকতালীয়ভাবে এই আলোচনার পরপরই ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি আপাতত স্থগিত করার ঘোষণা দেন।
শুধু পাকিস্তানি না, ইজিপ্ট, কাতার এবং তুর্কিও এই সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইজিপ্টের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতিও পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের অনেকে অবশ্য মনে করছেন, সংঘাত নিরসনে একাধিক দেশ চেষ্টা করলেও যুদ্ধ এখনই শেষ হওয়ার কোনো জোরালো লক্ষণ নেই। উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই হয়তো ট্রাম্প তার বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি থেকে পিছিয়ে এসেছেন বলেও মনে করা হচ্ছে। কারণ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পাল্টা জবাবে পুরো অঞ্চলের জ্বালানি ও পানি শোধন কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেয় তেহরান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ কাস্পিয়ান সাগর পর্যন্ত ছড়ালে সেটিকে খুবই নেতিবাচকভাবে দেখবে রাশিয়া। অঞ্চলটিতে ইরানের নৌবাহিনীর ওপর ইসরায়েলের হামলার দাবির পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। শান্তি প্রতিষ্ঠায় তেহরান যে শেষ সময় পর্যন্ত চেষ্টা করে গেছে সেই কথাও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ক্যাসপিয়ান সাগরে ইরানের নৌবাহিনীর ওপর হামলার কথা জানিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, গত বুধবার ইরানের মিসাইল বোট সহ কয়েক ডজন নৌযানে হামলা চালানো হয়েছে। নেতানিয়াহুর প্রশাসন বলছে, অঞ্চলটিতে ইরানের নৌশক্তিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ইসরায়েলের হামলার দাবির পর এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কোনোভাবে যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়াকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখবে রাশিয়া। আমরা সব দিক থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাচ্ছি। সত্যিকার পরিস্থিতি কি সেটা আমরা জানি না। শান্তিপূর্ণ সমঝোতার প্রতি ইরান যে উন্মুক্ত তা তারা দেখিয়েছে। আসলে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, শত্রুতার সূচনা হওয়ার আগ পর্যন্ত, ইরানের বিরুদ্ধে প্রথম হামলার আগ পর্যন্ত তেহরান আলোচনা চালিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত ছিল এবং সেই আলোচনা বেশ ভালো অগ্রগতি করছিল। রাশিয়া, ইরান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কাজাখস্তানের সাথে যুক্ত থাকা ক্যাসপিয়ান পানি ছাড়াও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটিতে মস্কো নিজেদের আধিপত্য ধরে রেখেছে। মস্কো তেহরান কৌশলগত চুক্তিতেও ক্যাসপিয়ান সংক্রান্ত চুক্তি রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। এদিকে ট্রাম্পের যুদ্ধবন্ধে আলোচনা শুরুর দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা সংক্রান্ত পাল্টাপাল্টি দাবি নিয়ে রাশিয়ার কাছেও সত্যিকার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পেসকভ। সংবাদ সম্মেলনে তিনি জানান, হামলার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সমঝোতা আলোচনায় উন্মুক্ত ছিল তেহরান। প্রথমত, ক্যাসপিয়ান অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়াকে রাশিয়া অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে। তবে সেখানে হামলার যেসব রিপোর্ট আসছে, আমরা সে সম্পর্কে কিছু শুনিনি। এই বিষয়ে আমার কাছে কোনো তথ্যও নেই। তবে আমেরিকা ও তেহরানের পাল্টাপাল্টি দাবির বিষয়গুলো মস্কো গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান ক্রেমলিন মুখপাত্র। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবানন ও ইসরায়েল সংঘাত নতুন মোড় নিয়েছে। দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল এবং লিটানি নদী পর্যন্ত বাফার জোন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সাথে তেহরানের সাথে সম্পর্কের চরম অবনতির জেরে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে বৈরুত। আল জাজিরার তথ্যমতে গত 24 ঘণ্টায় বৈরুতের দক্ষিণে সিরিজ বিমান হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। লেবাননের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী লেবানন সরকার দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। রবিবারের মধ্যে তাকে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বৈরুত প্রশাসন। হিজবুল্লাহর সাথে তেহরানের সংশ্লিষ্টতা এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বিমান বাহিনী সাউথ লেবাননের কৌশলগত এলাকাগুলোতে আক্রমণ জোরদার করেছে। আল জাজিরা জানাচ্ছে, বৈরুতের দক্ষিণের শহর বেশামুনে বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। এছাড়া টায়ার শহরের নিকটবর্তী বিভিন্ন গ্রামে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে সোমবার রাতে অন্তত 60টি বড় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দক্ষিণ লেবাননে একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন গড়ার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছে, লিটানি নদী পর্যন্ত এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি বাহিনী।
আমরা লিটানি নদীর উপর থাকা 5টি সেতু ধ্বংস করেছি, যা হিজবুল্লাহর রসদ সরবরাহে ব্যবহৃত হতো। উত্তর ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত লেবানিজরা এই নদীর দক্ষিণে ফিরতে পারবে না। আইডিএফ লিটানি পর্যন্ত অবশিষ্ট সংযোগ সড়ক ও নিরাপত্তা অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে বুর্জ আল শামালি এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে। ধ্বংস করা হয়েছে আল দালাফা ব্রিজ, যা সাউথ লেবাননের সাথে বেকা ভ্যালির সংযোগ রক্ষা করত। অন্যদিকে হিজবুল্লাহর রকেট হামলার আশঙ্কায় উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনা এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। তবে এই যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। লেবাননের যুদ্ধের প্রভাবে প্রতিদিন করে একটি ক্লাসরুমের সমান সংখ্যক শিশু হতাহত হচ্ছে। 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার 1/3 শিশু। আমরা অবিলম্বে এই বৈরিতা বন্ধ করে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আল জাজিরার তথ্য মতে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চলাকালে ইসরায়েলি বাহিনীর এক সেনা আহত হয়েছেন। লিটানি নদী পর্যন্ত ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং বৈরুত থেকে ইরানি দূতের বহিষ্কার। এই দ্বিমুখী সংকট লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বৈশ্বিক যে কোনো সংঘাত ও অস্থিরতার প্রভাব সবার আগে পড়ে আমদানি রপ্তানি খাতে। পণ্যের সংকট হতে পারে এমন আতঙ্ক থেকে শুরু হয় অতিরিক্ত কেনাকাটা ও পণ্য মজুতের হিড়িক, যাকে বলে প্যানিক বাইং। সেই প্রবণতা থেকে বাদ যায়নি সভ্য দেশ হিসেবে পরিচিত জাপানও। মধ্যপ্রাচ্য সংকটকে কেন্দ্র করে দেশটির নাগরিকরা নিত্য প্রয়োজনীয় নানা পণ্য, এমনকি টয়লেট পেপারও মজুত করতে শুরু করেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে এরই মধ্যে জাপানে প্যানিক বাইং বা আতঙ্কে অতিরিক্ত কেনাকাটার প্রবণতা দেখা দিয়েছে। ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের জেরে দেশটির সাধারণ মানুষ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য মজুত শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জনগণকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলছে, অপ্রয়োজনীয়ভাবে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে। সামাজিক মাধ্যমে এরই মধ্যে বেশ কিছু ছবি ও পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টয়লেট পেপার, বিড়ালের খাবার থেকে শুরু করে ওষুধ ও পানীয় সহ নানা পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে জাপানের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। 1973 সালের তেল সংকটের সময় দেশ জুড়ে টয়লেট পেপার মজুতের হিড়িক পড়েছিল, যা বাস্তবেই সংকট তৈরি করে। এরপর 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি এবং 2019 সালের করোনা মহামারীর শুরুর দিকেও একই ধরনের পরিস্থিতি দেখা যায় জাপান জুড়ে। চলমান ইরান সংকট ঘিরেও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা আবারও জাপানিদের সেই মানসিক প্রতিক্রিয়াকে উস্কে দিয়েছে। বিশেষজ্ঞ ও শিল্পখাত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্বেগের বাস্তব ভিত্তি খুবই কম। জাপানের প্রায় 97% টয়লেট পেপার দেশেই উৎপাদিত হয়, যার বড় অংশই পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে এই পণ্যের সরবরাহের সরাসরি কোনো সম্পর্ক নেই। উৎপাদনকারীরা জানান, কারখানাগুলো স্বাভাবিকভাবে চালু রয়েছে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানোর সক্ষমতাও রয়েছে। জাপানের সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, অযথা মজুতের প্রবণতায় সমস্যার জন্ম দেয়। কিছু মানুষ প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে ফেললে দোকানের তাক খালি হয়ে যায়। এতে অন্যরা পণ্য না পেয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরিস্থিতি এক ধরনের দুষ্ট চক্রে পরিণত হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সবশেষ খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজে।